ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি নরেন স্যার, নরেন্দ্রনাথ কুণ্ডু। এখন আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার তৃতীয় অধ্যায় তড়িৎ বিভবকে নিয়ে। তো এই চ্যাপ্টারের বিস্তারিত আলোচনা আমরা ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণী বইতেই পেয়ে যাব, কিন্তু আজকের ক্লাস তোমাদেরকে এটা পড়ার ক্ষেত্রে আরও অনেক কিন্তু বেশি হেল্প করবে। তো মূলত আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক। মনে রাখতে হবে তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে দু ধরনের তড়িৎ ক্ষেত্রকে নিয়ে আলোচনা করব, সুষম তড়িৎ ক্ষেত্র এবং অসম তড়িৎ ক্ষেত্র, দুটোকে নিয়ে আলোচনা করব। তড়িৎ বিভব সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব, তড়িৎ স্থিতিশক্তিকে নিয়ে আলোচনা করব এবং তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভবের মধ্যে পারস্পরিক সম্পর্ক। অর্থাৎ আমরা তড়িৎ ক্ষেত্রও পড়েছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য চ্যাপ্টারের মধ্যে, তড়িৎ বিভব তো পড়ছি, এদের মধ্যে আমরা পারস্পরিক রিলেশন আমরা দেখব। দেখো এখানে একটা তড়িৎ ক্ষেত্র দেখানো হয়েছে। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন কি দেখানো হয়েছে? ই। আচ্ছা, ই ডিরেকশনটা এইদিকে দেখানো হয়েছে মানেই আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব এইদিকে প্লাস আছে আর এইদিকে কি আছে? মাইনাস আছে। কি তাই তো? কেন? কারণ আমরা জানি ইলেকট্রিক ফিল্ড সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে। কি তাই তো? আচ্ছা, তড়িৎ বিভব পার্থক্যের সংজ্ঞাতে আমরা কি পড়লাম, বা তড়িৎ বিভব পার্থক্যের ধারণাতে আমরা কি পড়লাম কোন তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেই কৃতকার্যের মানটাই হয়ে যায় ওই বিন্দু দুটোর মধ্যে বিভবের পার্থক্য। ধরো তড়িৎ ক্ষেত্রের মধ্যে এটা একটা পয়েন্ট, এই পয়েন্ট এ পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি পয়েন্ট? বি পয়েন্ট। তাহলে এটা এ পয়েন্ট, এটা কি বি পয়েন্ট। তাহলে তোমরা আমায় বলো এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য মানে কি? এই দুই পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য মানেই হচ্ছে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃতকার্য। কি তাই তো? কি কার ধারণা অনুযায়ী? বিভব পার্থক্যের ধারণা অনুযায়ী। তাহলে আমরা লিখতেই পারি বিভব পার্থক্যের ধারণা অনুযায়ী কি লিখতে পারি? এ বিন্দু আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি, এর বিভব কত? ধরলাম ভিএ, আর এই পয়েন্টের বিভব কত? ভিবি। এ বিন্দু ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু কি? বি বিন্দু থেকে একটি একক ধনাত্মক আধানকে এ বিন্দুতে আনতে কৃতকার্য। তড়িৎ বিভব পার্থক্যের সংজ্ঞা অনুযায়ী আমরা পেয়েছি বি বিন্দু থেকে একটি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এ বিন্দুতে আনতে কৃতকার্য। আচ্ছা বলো, যদি তড়িৎ ক্ষেত্র এটা সুষম তড়িৎ ক্ষেত্র, অবশ্যই বলেছি সুষম তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এখানেও তড়িৎ ক্ষেত্রের মান এদিকে, মান কত? দিক এদিকে, মান কত? ই। এখানেও তড়িৎ ক্ষেত্রের দিক এদিকে, মান কত? ই। তাহলে তুমি আমায় বলো যে এখানে যদি একটা একক তড়িৎ ক্ষেত্রের মান ই, এখানেও তড়িৎ ক্ষেত্রের মান ই, এই কথাটার মানে কি? মানে হচ্ছে এটাই না, তড়িৎ ক্ষেত্রে এখানে একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে রেখে দিলে ও কি পরিমাণ বল অনুভব করবে? ই পরিমাণ বল অনুভব করবে। তড়িৎ ক্ষেত্র বলে সংজ্ঞা ছিল এটাই, যে তড়িৎ ক্ষেত্রের কোনো
আধান থেকে আর দূরত্বে কোনো একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধান রেখে দিলে সেই একক ধনাত্মক পরীক্ষাধীন আধানটা যে বল অনুভব করবে সেটাই ওই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র। তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের মান ই মানে এখানে একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে রাখলে সে কত পরিমাণ বল অনুভব করছে, ই পরিমাণ বল অনুভব করছে। এখানেও তাই। তাহলে তোমরা বলো যে এখানে একটা একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে এখান থেকে এখানে আনতে প্রতি মুহূর্তে ওর উপর এদিক বরাবর কি বল প্রযুক্ত হবে, ই বল প্রযুক্ত হবে। তাহলে বল প্রযুক্ত হচ্ছে ই, কৃতকার্য মানে কি বল ইন্টু কি সরণ, এই যে কৃতকার্য এটা মানে কি বল ইন্টু সরণ। তাহলে প্রত্যেক মুহূর্তে এদিক বরাবর কত বল প্রযুক্ত হচ্ছে, ই বল প্রযুক্ত হচ্ছে। আর সরণ কত হচ্ছে, ডি সরণ হচ্ছে, এদের মধ্যে দূরত্ব কত, ডি মাইনাস ডি। কেন মাইনাস ডি লিখলাম বুঝতেই পারছো, ই কাজ করছে এদিক বরাবর আর আমি একক ধনাত্মক পরীক্ষাধীন আধানকে বি থেকে সরাচ্ছি কোন দিকে, এর দিকে সরাচ্ছি, বিপরীত দিকে সরাচ্ছি, মাইনাস ডি। তাহলে ইডি ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা বললো, এটা হচ্ছে বিভব পার্থক্য। তাহলে আমরা বলতে পারি ই ইকুয়াল টু কত, ভিএ মাইনাস ভিবি বাই ডি, সামনে একটা কি মাইনাস সাইন। এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক। কিন্তু মনে রাখতে হবে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা ধরেছি বা তড়িৎ ক্ষেত্রটা ধরেছি সেটা কিন্তু কেমন তড়িৎ ক্ষেত্র ছিল, সুষম তড়িৎ ক্ষেত্র ছিল। তাই এখানেও তড়িৎ ক্ষেত্রের মান ই, এখানেও তড়িৎ ক্ষেত্রের মান ই, এখানেও তড়িৎ ক্ষেত্রের মান ই এবং এখানেও তড়িৎ ক্ষেত্রের মান ই। ইনফ্যাক্ট এই জায়গায় সব জায়গাতেই তড়িৎ ক্ষেত্রের মান ই এবং দিকটাও সবসময় কোন দিক, একই দিক আছে। কিন্তু তড়িৎ ক্ষেত্রটা যদি অসম হয় তাহলে এখানে তড়িৎ ক্ষেত্রের মান ই হলেও এখানে তড়িৎ ক্ষেত্রের মান ই নাও হতে পারে বা দিক অন্য হতে পারে, বা এখানে তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক অন্য হতে পারে, অসম তড়িৎ ক্ষেত্র। তাহলে অসম তড়িৎ ক্ষেত্র যদি হয় তখন আমরা দুটো বিন্দুর মধ্যে তড়িৎ বিভব পার্থক্য এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মধ্যে সম্পর্ক কি করে তৈরি করব। তাহলে এটা কার জন্য হলো, সুষমর জন্য হলো, ই ইকুয়াল টু মাইনাস ভিএ মাইনাস ভিবি বাই কত, ডি। তাহলে তড়িৎ ক্ষেত্র যদি অসম হয় তাহলে কেমন হবে দেখবো। তারপর একই ছবি এঁকেছি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখানে ই, এটা কিন্তু নয়, সুষম নয়, তাই কেটে দিলাম। বিভিন্ন বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ভিন্ন ভিন্ন, মান ভিন্ন ভিন্ন, দিক ভিন্ন ভিন্ন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তাই সুষম নয় বলে এটা আমি কেটে দিলাম, ই এর মান ভিন্ন ভিন্ন বলে। ধরো এখানে যে পয়েন্টটা এ পয়েন্ট আর এখানে যে পয়েন্টটা বি পয়েন্ট, এই দুটো পয়েন্টের মধ্যে আগে দূরত্ব কত ছিল, ডি। এখন এই দূরত্বটা খুব ক্ষুদ্র দূরত্ব হয়ে গেছে। তার মানে কি এখন এ পয়েন্ট আর বি পয়েন্ট খুব কাছাকাছি চলে এসছে। তাই এই ক্ষুদ্র দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, ডিএক্স দিয়ে প্রকাশ করছি। এদিক বরাবর অ্যাক্সিসকে যদি এক্স অ্যাক্সিস ধরি তাহলে এই ক্ষুদ্র দূরত্বকে আর ডি লিখতে পারবো না বা এক্স লিখতে পারবো না, কি লিখতে হবে, ডিএক্স লিখতে হবে। এই বড় দূরত্ব যদি এক্স হয় তাহলে ক্ষুদ্র দূরত্ব কি লিখবো, ডিএক্স লিখবো। বা বড় দূরত্ব যদি ডি হয় ক্ষুদ্র দূরত্ব কি লিখবো, ডিডি লিখবো। ডেরিভেটিভের ডি আর এটা হচ্ছে স্মল ডিস্টেন্স ডি। তো যেহেতু ডেরিভেটিভ ডি আর স্মল ডিস্টেন্স ডিটা মিশে যাবে বলে আমি কি করলাম, ডিএক্স লিখলাম। বড় দূরত্ব এক্স বলে এখানে ক্ষুদ্র দূরত্ব কত, ডিএক্স লিখলাম। এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার কেন এরকম ক্ষুদ্র ধরলেন কেন, আগেরটা তো ক্ষুদ্র ধরেননি। এর কারণ হচ্ছে এটাই, এই দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি হয়ে যায় তাহলে ওই দুটো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ও অভিমুখ আমরা এক ধরতে পারি। কারণ দুটো বিন্দু দুটো পয়েন্ট যদি খুব কাছাকাছি হয়ে যায় তাহলে ওই দুটো বিন্দুর মধ্যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ও দিকের এতটাই সামান্য পার্থক্য থাকবে যেটা কি নেগলিজেবল হবে। তাহলে ওই দুটো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ একই ভাবতে পারি। অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ কি একই ভাবতে পারি। অর্থাৎ এখানেও ই তড়িৎ ক্ষেত্র কাজ করছে, এখানেও ই তড়িৎ ক্ষেত্র কাজ করছে ভাবতে পারি। তাহলে এই পয়েন্টের তড়িৎ বিভব, সেক্ষেত্রে যদি আমি ভিএ লিখি আর এই পয়েন্টে তড়িৎ বিভব যদি ভিবি লিখি তাহলে তড়িৎ বিভব দুটোর মধ্যে পার্থক্য ভিএ মাইনাস ভিবি আর লিখতে পারবো না, কারণ এই পার্থক্যটাও অতি ক্ষুদ্র হয়ে যাবে। তখন এই অতি ক্ষুদ্র বিভবের পার্থক্য আমরা কি লিখবো, শুধু ডিভি দিয়ে লিখবো। তাহলে কি ছিল, মাইনাস ই ইন্টু কত, ডি ছিল, ডি এর যেখানে কত আসছে, ডিএক্স। তাহলে ইকুয়াল টু মাইনাস ই ইন্টু কত, ডিএক্স।
কি তাই তো? তাহলে ই ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস ডিভি বাই ডিএক্স। তাহলে এটাই হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে রিলেশন সম্পর্কে ডিফারেন্সিয়াল ফর্ম, বা অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে কি সম্পর্ক। আচ্ছা বলো তো, আমি এই আধানটাকে এক্স অ্যাক্সিস বরাবর সরিয়েছি বলে ডিভি বাই ডিএক্স পেয়েছি। যদি ওয়াই অ্যাক্সিস বরাবর সরাতাম তাহলে কি পেতাম? মাইনাস ডিভি বাই ডিওয়াই পেতাম। যদি জেড অ্যাক্সিস বরাবর সরাতাম তাহলে কত পেতাম? মাইনাস ডিভি বাই কত ডিজেড পেতাম। আর সেরকম পেতাম বলে তাই ই কে আমরা এরম ভাবে না লিখে একটু জেনারেল ভাবে লিখছি। কি লিখছি? এক্স অ্যাক্সিস বলে ই এক্স ইকুয়াল টু লিখছি মাইনাস ডিভি বাই ডিএক্স। ইউআই লিখছি কত বলো? মাইনাস ডিভি বাই ডিওয়াই। ইজেড লিখছি কত বলো? মাইনাস ডিভি বাই ডিজেড। যদি এমন কোনো পার্টিকেল থাকে যে ধরো স্পেসে যাচ্ছে, তাহলে স্পেসে এক্সও চেঞ্জ করছে, ওয়াইও চেঞ্জ করছে, জেডও চেঞ্জ করছে, সেক্ষেত্রে ইএক্স আলাদা পাবো, ইউআই আলাদা পাবো, ইজেড আলাদা পাবো। এবং সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করার সময় কিভাবে বার করবো? কারণ আমরা জানি ই ভেক্টর ইকুয়াল টু কত? ইএক্স আই ক্যাপ, ইউআই জে ক্যাপ এবং ইজেড কে ক্যাপ। কি তাই তো? তাহলে এখানে ইএক্স ইউআই ইজেড কে আমরা যদি ওখানে বসিয়ে দিই তাহলে রিলেশনটা কেমন দাঁড়াবে? রিলেশনটা দাঁড়াবে এরকম, ই ইকুয়াল টু, একটু ছোট ছোট করে লিখছি, মাইনাস ডিভি বাই ডিএক্স আই ক্যাপ মাইনাস ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ মাইনাস ডিভি বাই ডিজেড কত? কে ক্যাপ। কি তাই তো? তাহলে এটাকে যদি একটু আরেকটু গুছিয়ে লিখি তাহলে ই ইকুয়াল টু কত পাবো? মাইনাস ডিডিএক্স আই ক্যাপ প্লাস ডিডিওয়াই জে ক্যাপ প্লাস ডিডিজেড কে ক্যাপ, বাইরে ভি, এই যে ভিটা বাইরে বার করে দিলাম, মাইনাস ডিডিএক্স আই ক্যাপ মাইনাস ডিডিওয়াই জে ক্যাপ মাইনাস ডিডিজেড কত? কে ক্যাপ ইকুয়াল টু কত? ই। এই যে এই ফ্যাক্টরটা ভি এর উপর কি করছে? অপারেট করছে। এটা একটা বিশেষ নাম আছে, একে বলা হয় কি? ডেল অপারেটর বলা হয়। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি, বা এটাকে গ্রেডিয়েন্ট অপারেটর বলা হয়, গ্র্যাড ভি বলা হয় থাকে। তো এটা যেহেতু আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে, একটা ভেক্টর কোয়ান্টিটি, তো মাইনাস ডেলটার মাথায় তো ভেক্টর দিয়েছি, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট বা ডেল অপারেটর বলা হয় থাকে। তাহলে ই ইকুয়াল টু মাইনাস ডেল ভি। তাহলে যদি আমার কোনো একটা পার্টিকুলার অ্যাক্সিস বরাবর থাকে তাহলে ডিভি বাই ডিএক্স ঠিক আছে, তাহলে ডিভি বাই ডিওয়াই ঠিক আছে, তাহলে ডিভি বাই ডিজেডি ঠিক আছে। কিন্তু যদি চার্জ পার্টিকেলের মুভমেন্ট কোনো স্পেসে হয় যেখানে এক্স ওয়াই জেড তিনটে কোঅর্ডিনেটই চেঞ্জ করছে, সেখানে কিন্তু ই আর ভি এর মধ্যে যদি রিলেশন বার করতে বলে তাহলে কিন্তু ইএক্স বার করে অনুরূপে বার করা যায় ইউআই বলে এটা, ইজেড বলে এটা লিখে আমাদের ই ভেক্টর ইকুয়াল টু ইএক্স আই ক্যাপ ইউআই জে ক্যাপ ইজেড কে ক্যাপ বলে এই মানগুলোকে বসিয়ে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ভি বার করে দেখাতে হবে। তবেই কিন্তু ই ভেক্টর বা ই এবং ভি অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে প্রকৃতভাবে সম্পর্ক স্থাপন করা যাবে। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে ফেললাম। কার ক্ষেত্রে? সুষম ক্ষেত্রে করলাম, এবং একই সঙ্গে অসম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রেও করলাম। এবং যেটা বেরোলো সেটাই কি? ডিফারেন্সিয়াল ফর্ম বা অবকলন রূপ, এবং সেখান থেকে ইন জেনারেল ই এবং ভি এর মধ্যে রিলেশন আমরা তৈরি করলাম। এবার চলে আসো এই রিলেশন সংক্রান্ত একটা প্রবলেমে। দেখো এখানে প্রবলেমটা কি বলেছে, বলছি একটি স্থান বিভব অপেক্ষক ভি ইকুয়াল টু 2x স্কোয়ার 3y³ মাইনাস 5z স্কোয়ার দ্বারা নির্দেশিত ওই স্থানে 2, 4, 5 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করো। তার মানে ই জানতে চেয়েছে, ভি বলে দিয়েছে। তাহলে বুঝতে পারছো এই প্রবলেমটা করার সময়তে ইভি রিলেশনকে ইউজ করতে হবে। তো ইভি রিলেশন কেমন ছিল একটুখানি আমরা দেখে নিই। ইভি রিলেশন ছিল ইএক্স ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম? মাইনাস ডিভি বাই ডিএক্স। ইউআই কেমন পেয়েছিলাম? মাইনাস ডিভি বাই ডিওয়াই। আর ইজেড কেমন পেয়েছিলাম? মাইনাস ডিভি বাই ডিজেড। কি তাই তো?
ই ভেক্টর যখন লিখছিলাম তখন ইএক্স আই ক্যাপ, ইউআই জে ক্যাপ এবং ইজেড কে ক্যাপ লিখছিলাম। যদি এগুলোকে আমরা বসিয়ে দিই তাহলে ই ভেক্টর ইকুয়াল টু আমরা কি পাবো, মাইনাস ডিভি বাই ডিএক্স আই ক্যাপ মাইনাস ডিভি বাই ডিওয়াই জে ক্যাপ মাইনাস ডিভি বাই ডিজেড কে ক্যাপ। কি তাই তো? এটাই ছিল ই ভেক্টর এবং ভি ভেক্টরের মধ্যে কমপ্লিট রিলেশন। কি তাই তো? এবার প্রশ্নে আমাকে ভি বলে দিয়েছে, ই বার করতে বলেছে। তাহলে ই বার করতে মানে বলেছে মানে এটা বার করতে বলেছে, তাহলে আমি স্পেসিফিক্যালি আগে ইএক্স ইউআই ইজেডকে বার করে নিই, বসিয়ে দেবো। বসিয়ে দিলেই কোন পয়েন্টে বলেছে সেই পয়েন্টের পার্টিকুলার এক্স পার্টিকুলার ওয়াই পার্টিকুলার জেড ভ্যালু বসিয়ে দিলে বেরিয়ে চলে আসবে। তো আমরা একটা করে করি। তাহলে প্রথমে ইএক্স বার করি। ইএক্স ইকুয়াল টু কত, মাইনাস ডিডিএক্স অফ ভি, ভি মানে কত 2x স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কোয়ার। বুঝতেই পারছো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে, তার মানে ওয়াই আর জেড কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত 0, তাহলে শুধু এইটুকুটা ডেরিভেটিভ হবে। তাহলে মাইনাস 4x কত বেরিয়ে গেল, ex বেরিয়ে গেল। ইউআই বার করি, মাইনাস ডিডিওয়াই অফ 2x স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কোয়ার। ওয়াই মানে কি, শুধু ওয়াইটা ডেরিভেটিভ হবে, এক্স এবং জেড কি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত 0, তাহলে মাইনাস 9y স্কোয়ার, এটা কত ইউআই বেরিয়ে গেল। আর ইজেড কত হবে, মাইনাস ডিডিজেড অফ কত 2x স্কোয়ার প্লাস 3y কিউব মাইনাস 5z স্কোয়ার। তাহলে এক্স এবং ওয়াই এই দুটো কি কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে, জেডের রেসপেক্ট ডেরিভেটিভ কত 0, শুধু এটা পড়ে থাকবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত 5 দুগুণে 10 জেড, তাহলে ইজেড পেয়ে গেলাম। কি তাই তো? তাহলে এবার আমি বসিয়ে দিই ই এর জায়গাতে, ই ইকুয়াল টু কত পাচ্ছি, ই ভেক্টর ইকুয়াল টু কত পাচ্ছি, ইএক্স মানে কত মাইনাস 4x আই ক্যাপ, ইউআই কত বেরিয়েছে মাইনাস 9y স্কোয়ার জে ক্যাপ, ইজেড কত প্লাস 10z কে ক্যাপ। জেনারেল ফর্ম বেরোলো। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে 2, 4, 5 পয়েন্টে ই বার করতে বলেছে। তাহলে আমরা এবার 2, 4, 5 পয়েন্টে ই চলে আসি। তাহলে ই ভেক্টর কোন পয়েন্টে বলছে 2, 4, 5, তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 4, জেড এর ভ্যালু কত 5, বসাই। 2 বসালে এটা কত হচ্ছে মাইনাস 8 আই ক্যাপ, 4 বসালে কত হচ্ছে এটা ওয়াই এর জায়গায় 4 বসাচ্ছি, তার মানে 4 স্কোয়ার মানে 16, 9 ইন্টু 16 মানে কত 144 জে ক্যাপ। আর জেডের জায়গায় কত বসাচ্ছি 5 বসাচ্ছি, তার মানে কত 50 কে ক্যাপ। জেডের জায়গায় 5 বসালাম, ওয়াইয়ের জায়গায় বসালাম 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইন্টু 9 মানে 144, আর এক্স এর জায়গায় 2 বসালাম মানে হচ্ছে 8 আই ক্যাপ। তাহলে ই ভেক্টর বেরিয়ে গেল। আমাকে তড়িৎ ক্ষেত্র বার করতে বলেছিল। ও এখানে একটা পয়েন্ট, তড়িৎ ক্ষেত্রের মান বার করতে বলেছে। এখানে আমরা তড়িৎ ক্ষেত্রটা শুধু বার করলাম, এবার মানকে বার করব। তাহলে মান মানে কি, মড ভ্যালু। তাহলে মড কিভাবে করতে হয় তো আমরা জানি, ই ভেক্টর মড 2, 4, 5 ইকুয়াল টু কত রুট ওভার মাইনাস 8 স্কোয়ার প্লাস মাইনাস 144 তার স্কোয়ার প্লাস 50 স্কোয়ার। এটা ক্যালকুলেশন তোমরা করবে, করলে যা হবে তোমরা পেয়ে যাবে। ই এর এখানে যেহেতু কোনো ইউনিট হয় পার্টিকুলারলি বলে দেয়নি, সিজিএস বা এসআই ইউনিট বলে দেয়নি, তাহলে এটা ইকুয়াল টু এত আমরা কি বলে দিই, ইউনিট কথাটা উল্লেখ করে দিই, এত ইউনিট, এর ইউনিট বেরিয়ে চলে আসবে। এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আলটিমেট রেজাল্ট আমরা কি পেয়ে যাব।
কি বোঝা গেছে প্রবলেমটা? আর একটা প্রবলেমে চলে আসি। তাকে বলছে কোনো স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে দুটি বিন্দু এ এবং বি যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার দূরে অবস্থিত। প্রথমে 1 মিটার, তারপরে 2 মিটার। তাহলে উৎস থেকে x দূরত্বে তড়িৎ ক্ষেত্রটির সম্পর্ক হলো E = 5/x²। তাহলে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত? তাহলে আমরা কিভাবে করব? আমরা বিভব পার্থক্য ভি মানে আমরা দেখেছি, ই মানে আমরা দেখে ইলেকট্রিক ফিল্ড E = -dV/dx। তাহলে dV = কত? -E/dx। কি বলতে পারি? তাহলে V = কত হবে? ইন্টিগ্রেশন dV, dV কে ইন্টিগ্রেশন করলে V পাই, ইন্টিগ্রেশন E/dx - E এর ভ্যালু বসাচ্ছি 5/x²। dx ইন্টিগ্রেশন কত থেকে কত করব? 1 নম্বর পয়েন্ট 1 মিটার আর 2 মিটার, তাহলে 2 to 1, কি তাই তো? তাহলে ইন্টিগ্রেশনটা করি। তাহলে V = -5 x⁻² + 1 বাই -2 + 1, লিমিটটা কত? 2 to 1, কি তাই তো? তাহলে V = -5 কত হচ্ছে? -1/x 2 to 1, কারণ -2 + 1 মানে -1, আর x⁻² - 1 মানে কত? -1 x⁻⁻1। তাহলে x⁻⁻1 মানে কত? 1/x। তাহলে এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে V = 5, লিমিটটা বসাচ্ছি 1/1 মাইনাস 1 বাই কত? 2। তাহলে কত করলে হবে? হাফ, তাহলে 5/2 ইউনিট। তাহলে বিভব পার্থক্যের মান হয়ে গেল কত? 5/2 ইউনিট। তাহলে এক্ষেত্রেও কিন্তু একই ফর্ম ইউজ করলাম, E = -dV/dx। কেন শুধু dx লিখলাম? কারণ এখানে শুধু x আছে। যদি y থাকতো সাইমালটেনিয়াসলি dV/dy করতাম, z থাকলে dV/dz করতাম। তাহলে আগের প্রবলেমটা এই প্রবলেমটা একই রকমের অ্যাপ্রোচ, কিন্তু আগেরটাই 3টে অ্যাক্সেসই চেঞ্জ করছিল, এখানে মাত্র শুধুমাত্র একটা অ্যাক্সেসই চেঞ্জ করেছে 1 মিটার থেকে 2 মিটার। আশা করি E এবং V রিলেটেড আমরা প্রবলেমগুলো বুঝতে পারলাম। এইবার আমরা চলে আসি তড়িৎ স্থিতিশক্তির ধারণাতে। দেখো, তড়িৎ স্থিতিশক্তির ধারণা অলরেডি আমরা বলে ফেলেছি। কি বলেছি? কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুর তড়িৎ স্থিতিশক্তি মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে যে কোনো মানের আধান যদি ওই বিন্দুতে আনা হয় এবং এই আনার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হয়, সেই কৃতকার্যটাকে ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুটার তড়িৎ স্থিতিশক্তি বলেছিলাম। কিন্তু এখানে যে তড়িৎ স্থিতিশক্তির কথা বলছি, এটা হচ্ছে একটি আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তির কথা বলছি। তাহলে আধান সংস্থান আমরা তড়িৎ স্থিতিশক্তি কিভাবে বার করব? কি বলছে? কতগুলি বিন্দু আধানকে অসীম দূরত্ব থেকে কতগুলি নির্দিষ্ট অবস্থান এনে একটি সংস্থা গঠন করতে মোট যে পরিমাণ কৃতকার্য হয় তাকে ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি বলা হয়। ডেফিনিশনটা থেকে বা এই থিওরিটা থেকে যত না আমরা বুঝতে পারলাম, তার থেকে ম্যাথমেটিক্যালি আরো ভালো বুঝতে পারবো। ধরো এটা একটা কিউ চার্জ হয়েছে। এই কিউ চার্জ থেকে r ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট আছে P। কিউ চার্জ থেকে r ডিস্টেন্স একটা পয়েন্ট আছে P। এই পয়েন্টটার পোটেনশিয়াল বা বিভব কত? ধরো ভিপি। তাহলে ভিপি ডেরিভেশন আমরা কতবার করে রেখেছিলাম? ভিপি = মনে করে দেখো 1/4πε0 ইন্টু কত? Q/r। কিউ চার্জ থেকে r ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে পোটেনশিয়ালের ডেরিভেশন আমরা এটাই বার করেছিলাম, যদি এটা ফ্রি মিডিয়াম হয় 1/4πε0 Q/r। এইবার ধরো আরেকটি আধান Q0, এ কোথায় আছে? অসীমে আছে। তাহলে এই আধানকে, এই Q0 আধানকে এখান থেকে এখানে আনতে কত ওয়ার্ক ডান করতে হবে? ওয়ার্ক ডান
ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে এখানে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় সেটাই ছিল এই পয়েন্টের পোটেনশিয়াল। তো ওয়ার্ক ডানটা কত বেরিয়েছিলাম আগে বার করেছিলাম 1/4 কিউ বাই আর, সেটা হচ্ছে ভিপি। তাহলে কিউ জিরো চার্জকে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে সেটা হচ্ছে কত, ভিপি ইন্টু কিউ জিরো। আর যে কোনো অ্যামাউন্টের চার্জকে ইনফাইনাইট থেকে বা অসীম থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কৃতকার্য করতে হয় তাকে ওই পয়েন্টে আমরা কি বলেছিলাম, তড়িৎ স্থিতিশক্তি বলেছিলাম। তাহলে তড়িৎ স্থিতিশক্তি এখানে যদি ইউপি লিখি তাহলে কত লিখবো আমরা, ভিপি ইন্টু কত, কিউ জিরো। তাহলে ইউপি ইকুয়াল টু কত হয়ে যাবে, 1/4πε0 কিউ ইন্টু কিউ জিরো বাই কত আর। অর্থাৎ কি করলাম, এই ভিপিটা এটাকে বসিয়ে দিলাম, ভিপিটাকে ইন্টু কিউ জিরো যেমন আছে আছে, এই যে এখানে 1/4πε কিউ ইন্টু কিউ জিরো বাই আর, এটি হয়ে গেল এই আধান সংস্থা। কোন আধান, কিউ জিরো এবং কিউ মিলে যে আধান সংস্থা তৈরি করেছে সেই আধান সংস্থার কি পি পয়েন্টে কি তড়িৎ বিভব, এই তড়িৎ স্থিতিশক্তি। অর্থাৎ এই কিউ জিরো এবং কিউ আধানকে নিয়ে যে তড়িৎ স্থিতারিতিক সংস্থা তৈরি হয়েছে তার জন্য পি পয়েন্টে তড়িৎ স্থিতিশক্তি রাশিমালাটে হয়ে গেল কত, 1/4πε0 কিউ ইন্টু কিউ জিরো বাই আর। তাহলে বোঝা গেল আগে যে আমরা তড়িৎ স্থিতিশক্তি করেছিলাম সেটা হচ্ছে কোনো বিন্দুতে কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ স্থিতিশক্তি, কারণ এখান থেকে কাকে এনেছিলাম তখন, শুধুমাত্র কিউ জিরোকে এনেছিলাম। এবং এক্ষেত্রে তখন আমরা কি করেছিলাম, যে কোনো মানের কোনো পয়েন্ট চার্জকে এখানে এনেছিলাম, এখানে এনে আমরা সেই যে ওয়ার্কডানটা করেছিলাম সেই ওয়ার্কডানটাকে আমরা তখন বলেছিলাম স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি কি ওই বিন্দু তড়িৎ স্থিতিশক্তি। আর এখন আমরা কি করলাম, কিউ চার্জের জন্য এখানে কত পোটেনশিয়াল হচ্ছে বার করে নিলাম। এবার পোটেনশিয়ালকে ওই চার্জ দিয়ে গুণ করে দিলে এই যে ওয়ার্কডানটা হচ্ছে সেই ওয়ার্কডানটা তো আমরা পেয়েছি স্থিতিশক্তি ডেফিনেশনে, ওই ওয়ার্কডানটাকে এই পয়েন্টে আমরা স্থিতিশক্তি বলেছিলাম। তো যখনই আমরা এই চার্জের জন্য এখানে পোটেনশিয়াল বার করলাম একটা কিউ চলে এলো, আর ওই চার্জ দিয়ে যখন গুণ করলাম কিউ ইন্টু কিউ জিরো চলে এলো, তখন এই ডেরিভেশনটা হয়ে গেল কিউ এবং কিউ জিরো এই আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি। তাহলে কোনো আধান সংস্থার জন্য তড়িৎ স্থিতিশক্তি আশা করি আমরা বুঝতে পারলাম। এইবার আমরা স্টেটমেন্টে আসবো, কতগুলি বিন্দু আধানকে, কতগুলো বলতে এখানে দুটো বিন্দু আধান আছে কিউ জিরো এবং কিউ, অসীম দূরত্ব থেকে কতগুলি নির্দিষ্ট অবস্থানে এনে, যেমন ধরো নির্দিষ্ট অবস্থান কোনটা, এখানে অসীম দূরত্ব থেকে এনে একটি সংস্থা গঠন করতে দুজনকে মিলে একটা সংস্থা তৈরি করা হয়েছে। যে পরিমাণ কৃতকার্য করতে হয়, কত পরিমাণ কৃতকার্য করতে হলো, ভিপি ইন্টু কিউ জিরো, অর্থাৎ 1/4πε কিউ ইন্টু কিউ জিরো বাই আর, এই পরিমাণ কৃতকার্য করতে হলো, তাকেই ওই আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি কিন্তু কি বলা হচ্ছে। তাহলে আমরা যা স্টেটমেন্ট দিলাম সেই স্টেটমেন্ট অনুযায়ী ম্যাথমেটিক্যালি কি বুঝতে পারলাম। চলে আসি আমরা নেক্সট টপিকে। এবার চলে আসি তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। তড়িৎ ক্ষেত্রে একটা আহিত বস্তু কি হয়, গতিশক্তি লাভ করে। এখন তোমরা প্রশ্ন করবে, তড়িৎ ক্ষেত্রে একটা আহিত বস্তু স্যার কি করে হঠাৎ করে গতিশক্তি লাভ করলো? লাভ করবে না কেন বলো? গতিশক্তি লাভ করুক চাই না করুক, ও কিন্তু শক্তি কিন্তু লাভ করে। তড়িৎ ক্ষেত্রে কোনো একটা আহিত বস্তুকে যদি রাখা হয় তাহলে কিন্তু সে শক্তি লাভ করে। কেন? ধরো ভি বিভব প্রভেদের মধ্যে কাকে রাখা হচ্ছে, কিউ আধানকে রাখা হচ্ছে। যেখানে ভি আছে, ই ইকুয়াল টু আমরা কি পেয়েছি, ডিভি বাই ডিএক্স। তড়িৎ ক্ষেত্র অবশ্যই আছে। তো ঘটনা হচ্ছে ই এর সঙ্গে ভি এর রিলেশন আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুর বিভব প্রভেদ ধরো ভি, তার মধ্যে একটা কিউ আধানকে রেখেছি। তাহলে কিউ আধানকে রাখলে সে কি পরিমাণ শক্তি অর্জন করবে, ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, কিউ ইন্টু ভি, কি তাই তো? ভি আর ডাব্লিউর মধ্যে যে রিলেশন সেই রিলেশন থেকে বলতে পারি কিউ আধানকে ভি বিভব প্রভেদের মধ্যে রাখলে সে কি পরিমাণ এনার্জি গেইন করে, কিউ ভি পরিমাণের এনার্জি গেইন করে। এই এনার্জিটাই কিউ আধানের মধ্যে কি রূপে প্রকাশ পেতে পারে, গতিশক্তির রূপে প্রকাশ পেতে পারে। তখন যে গতিশক্তির রূপে প্রকাশ পাবে সেই গতিশক্তির কথা এখানে বলা হয়েছে। তাহলে বলো, একটা আধান যার ভর ধরো এম, এর প্রাথমিক বেগ ধরো v1 ইকুয়াল টু 0, একে যেমনি ভি বিভব প্রভেদের মধ্যে একে যেমনি ফেলা হলো, সঙ্গে সঙ্গে ও এই পরিমাণ এনার্জি গেইন করলো। গেইন করার পর ওর এম ভরটার বেগ কত হয়ে গেল বলো, v2 হয়ে গেল, বা ভি হয়ে গেল, ধরো v2 নয় ভি হয়ে গেল ধরো। তাহলে এখানে ওর গতিশক্তি কত ছিল বলো,
এখানে গতিশক্তি ছিল হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এখানে গতিশক্তি কত হলো E2 ইকুয়াল টু হাফ এম ভি টু স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন হলো, গতিশক্তি বাড়লো। এই বেড়ে যাওয়া এই গতিশক্তি বৃদ্ধির কারণ কি? এই পরিমাণ শক্তি পেয়েছো। কত পরিমাণ শক্তি পেয়েছে? কিউবি পরিমাণ শক্তি পেয়েছে। তাহলে এই দুটো বিয়োগফলকে আমরা কিউবির সঙ্গে কি সমান করতেই পারি? এটা কিন্তু ছোট হাতের ভি বেগ, এটা কিন্তু ক্যাপিটাল ভি মানে কি বিভব। তাহলে আমরা সমান করি, সমান করলে আমরা কি পাবো? আমরা পাবো হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস জিরো। কেন জিরো বললাম? প্রাথমিক বেগটাকে জিরো ধরেছি, তুমি প্রাথমিক বেগ জিরো নাও ধরতে পারো, ভি ওয়ান স্কোয়ারও লিখতে পারো। আচ্ছা ইন জেনারেল আমরা আগে ভি ওয়ান স্কোয়ারই লিখি, হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত? কিউ ইন্টু ক্যাপিটাল ভি। তাহলে ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম? টু কিউ ক্যাপিটাল ভি বাই কত এম। যদি ভি ওয়ানটা জিরো হয়, ইফ প্রাথমিক বেগ ধরো ভি ওয়ান জিরো, তাহলে ভি টু স্কোয়ার ইকুয়াল টু কত পাবো? টু কিউ ক্যাপিটাল ভি বাই কত এম। और V2 इक्वल टू V इक्वल टू कत पाबो? रूट ओवर 2Q कैपिटल V बाई कत M। एटी হয়ে গেল বেগের সঙ্গে তড়িৎ ক্ষেত্রে কোনো আয়িত বস্তুর বেগের রাশিমালা। কি তাই তো? আমরা কি হেডিং করেছি? তড়িৎ ক্ষেত্রে আয়িত বস্তু গতিশক্তি, গতিশক্তির রাশিমালা তো তড়িৎ ক্ষেত্রে আয়িত বস্তু গতিশক্তির পার্থক্যের রাশিমালা তো পেয়ে গেছি, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কিউ ভি। তো ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কিউ টু কিউ ভি বাই কত এম। সেখান থেকে আমরা যদি প্রাথমিক বেগ কোনো আহিত কণার প্রাথমিক বেগ যদি শূন্য হয়, তাহলে তার ভি বিভব প্রভেদের মধ্যে তার আধান যদি কি হয় কিউ হয়, ভি বিভব প্রভেদের মধ্যে তাকে রাখার জন্য সে যে পরিমাণ বেগ লাভ করবে সেই বেগটা হয়ে যাবে ভি টু ইকুয়াল টু রুট ওভার 2Q ক্যাপিটাল ভি বাই কত এম। কি বোঝা গেল? অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। তার মানে এইটুকু আমরা বুঝতে পারলাম ভি বিভব প্রভেদের মধ্যে কিউ চার্জ রাখার জন্য সেই যে শক্তি অর্জন করলো, সেই শক্তিকে এখানে কিসে রূপান্তরিত করলো? সে গতিশক্তিতে রূপান্তরিত করলো। এবং গতিশক্তি মানেই গতিবেগের বৃদ্ধি। যদি সে ইনিশিয়ালি শূন্য অবস্থায় থাকে, প্রাথমিক বেগ যদি তার শূন্য থাকে, কিছুক্ষণ বাদে যদি বেগ যদি ভি হয়, সেই ভি এর রাশিমালাটাই আমরা এখানে পেলাম। এবার আমরা চলে আসবো কিসের ধারণা? না, ইলেকট্রন ভোল্টের ধারণা। অ্যাকচুয়ালি এই টপিক থেকেই এই ভি বিভব প্রভেদের মধ্যে কিউ আধানকে রাখার জন্য সে যে শক্তি গেইন করছে বা অর্জন করছে, এই ধারণা থেকেই আমরা ইলেকট্রন ভোল্টের ধারণা পাই। আচ্ছা বলো তো, একটা ভি বিভব প্রভেদের মধ্যে একটা আধানকে রাখছে মানে একটা ইলেকট্রনকেও রাখতে হবে, ইলেকট্রন তো একটা আধান। তো বলছে যদি 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে একটি ইলেকট্রনকে রাখা হয়, সেই ইলেকট্রনটা যে শক্তি লাভ করে সেই শক্তিটাকেই বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। কি বলছে? একটি ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা, মানে ইলেকট্রনের আধান হতে পারে বা ইলেকট্রনের আধানের সমপরিমাণ আধান বিশিষ্ট কোনো কণা হতে পারে, 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে গেলে, মানে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে যদি তাকে রাখা হয়, সে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় বা সে যে পরিমাণ শক্তি সঞ্চয় করে, তাকেই 1 ইলেকট্রন ভোল্ট বলা হচ্ছে। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কি? একটি ইলেকট্রনের আধান মানে হচ্ছে কিউ, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি বলেছি। তাহলে 1 ইলেকট্রন ভোল্ট যদি ডাব্লিউ হয়, তাহলে একটি ইলেকট্রনের আধান কিউ ইন্টু কত ভি। তাহলে একটি ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁹ কুলম। আর 1 ভোল্ট তার মানে কত হচ্ছে? 1.6 × 10⁻⁹ কুলম ইন্টু কত ভোল্ট। এই কুলম ইন্টু ভোল্টকে আমরা কৃতকার্য, এটা যেহেতু কৃতকার্যের এসআই একক কি? জুল। সেই জন্য আমরা লিখছি 1.6 × 10⁻⁹ জুল বা 1.6 × 10⁻12 কি? আর্ক। হয়েছে? তাহলে ইলেকট্রন ভোল্টও কিন্তু একটা শক্তির একক, ইলেকট্রন ভোল্টও কিন্তু একটা কৃতকার্যের একক। এই কৃতকার্য বা এই শক্তিটা কি? এর মানটা কত? এর মানটা হচ্ছে 1.6 × 10⁻⁹ কুলম, এই 10⁻⁹ জুল। অর্থাৎ 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে একটি ইলেকট্রনকে রাখলে বা ইলেকট্রনের সম আধান সম্পন্ন কোনো কণাকে রাখলে, সেই কণাটা যে শক্তি অর্জন করে বা সেই কণাটা যে কার্য সম্পাদিত করে, তার মানটাই হলো 1 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা ই এবং ভি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক পেয়েছি।
এবং একইভাবে একটা ইলেকট্রনকে একটা ইলেকট্রন নয়, একটা ইলেকট্রনও বলতে পারো বা যে কোনো আধান বলতে পারো, তাকে যদি কোনো বিভব পদের মধ্যে রাখি বা তাকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখি, সে কী পরিমাণ শক্তি অর্জন করবে তার রাশিমালা পেয়েছি। এবং সেই শক্তির আমরা একটা এককও পেয়ে গেলাম। কি পেলাম না, ইলেকট্রন ভোল্ট পেয়ে গেলাম। আমরা এই ধরনের বিভিন্ন ফিনোমেনাতে দেখব শক্তির একক হিসাবে জুল বা আর্ক ব্যবহার না করে আমরা কি ব্যবহার করেছি, ইলেকট্রন ভোল্টকে কিন্তু কি ব্যবহার করেছি। এই ইলেকট্রন ভোল্ট সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো আমাদের ছায়া পদার্থবিদ্যা দ্বাদশ শ্রেণীর বইতে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেগুলো কিন্তু কি দেখতে কিন্তু পাবে। আশা করি তোমরা ইলেকট্রন ভোল্টের ব্যাপারটা কিন্তু সঠিকভাবে বুঝতে পেরেছ। পদার্থবিদ্যা বিভাগের বিভিন্ন টপিকগুলির উপর আরও ভিডিও পেতে অবশ্যই তোমরা ছায়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে যেন শেয়ার করতে ভুলো না। এবং নতুন ভিডিওর ক্ষেত্রে সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনটা কিন্তু ক্লিক করবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে।